থার্ড সিনেমার লোক একজন ব্যবসায়ী, অস্কার সিন্ডলার হচ্ছে কি তার নাম। এবং এই সিন্ডলার লিস্ট সিনেমার ঘটনা নাকি রিয়েল ঘটনা থেকে নাকি ইন্সপায়ার্ড। একজন জার্মান ব্যবসায়ী কি করে কিছু সংখ্যক ইহুদিদেরকে বাঁচাবে, প্রায় 700-800 মতো, এক্স্যাক্ট ডিজিট আমার এখন মনে নেই। স্টিভেন স্পিলবার্গের এই সিনেমাটা যখন বেরিয়েছিল তখন আমি খুবই ছোট। আমি 2012 সালের পরে কোনো একটা সময় যখন থেকে আমি সিনেমা দেখা আরম্ভ করি, এটা বোধহয় আমার দেখা ওই হলিউড ক্লাসিক দেখতে যখন শুরু করেছিলাম তার মধ্যে প্রথম সিনেমা। এবং অস্কার সিন্ডলারের ক্যারেক্টারটা এবং বেন কিংসলের চরিত্রটা, এই দুটো ক্যারেক্টার নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা বকতে পারি। আমি মানে অন্তত 3-4 ঘন্টা আমি কথা বলতে পারি। যদিও এই সিনেমাতে আমেন গথকে নিয়ে বা র্যালফ ফিনেসের ভিলেনিক ক্যারেক্টারটা নিয়ে অনেক বেশি আলোচনা হওয়াটাই উচিত। তার ক্যারেক্টারটাও কিছু কম অসাধারণ ছিল না, কিন্তু সেই অসাধারণত্বের মধ্যে কোনো ভালো জিনিস নেই। এদিকে অস্কার সিন্ডলার এই যে চরিত্রটা, একটা কোল্ড ক্যালকুলেটেড বিজনেসম্যান থেকে কি করে সে মানুষের দুঃখ দুর্দশা, বিশেষ করে ইহুদিদের দুঃখ দুর্দশা দেখে সে ভেতর থেকে কি করে বদলাবে, সেই গল্প যখন সিন্ডলার লিস্টে দেখতে যখন পাই, কতগুলো সিন আমার মাথায় এখনো তাড়া করে বেড়ায়। ওকে বেন কিংস এসে বলবে যে স্যার, আমাদের বন্দুক কারখানার গুলিগুলো কিন্তু কাজ করছে না, লোকজন কিন্তু কন্ট্রাক্ট ক্যান্সেল করছে। এবার ও জার্মান অস্ত্র ব্যবসায়ী, বন্দুকের গুলি বানানোই ওর কাজ আর বন্দুকের গুলি বিক্রি করাই ওর কাজ, আর সেটাও জার্মান সৈনিকদেরকেই বিক্রি করে। ও যদি কেস খায় তাহলে ওকে কুকুরের মতো গুলি করে মারবে। তা সত্ত্বেও বেন কিংসের মুখের ওপর একটা কথা বলবে, বিশ্বাস করো আমার কারখানায় তৈরি কোনো গুলি কখনো যদি কোনো বন্দুক থেকে ফায়ার যদি করে, তার থেকে বেশি দুঃখ আমি কোনো কিছুতেই পাবো না। আর এই সিনটা তো কিছুই না। এরপরে বেন কিংসের সাথে এরকম প্রচুর কনভারসেশন আসে, গোটা সিনেমার মধ্যে এরকম অনেক সিন আসে। যেরকম একটা হচ্ছে গিয়ে ক্লাইম্যাক্সে গিয়ে অনেক জার্মান সৈনিকদেরকে ও বোঝাচ্ছে যে কেন ওদের আর যুদ্ধ না করে চুপচাপ বাড়ি চলে যাওয়া উচিত। ওই সিনটা ওই সিনেমার মধ্যে যারা দেখছে তারা বুঝতে পারছে যে এই হিটলারের সৈনিকগুলো যে কোনো মুহূর্তে ওকে মেরে দিতে পারে, যদি ওর অ্যাকচুয়াল ইন্টেনশন কোনোদিন ওরা বুঝতে যদি পারে, কিন্তু সেটা হয় না। অত্যন্ত টেনশন পেয়েছিলাম আমি ওই সিনেমাটা দেখার সময়, মনে হচ্ছিল আমি দাঁতের নখ খাচ্ছিলাম যে এবার কি হবে। কিন্তু এটা বাদ দাও, যেই সিনটার জন্য আমি আজকে অস্কার সিন্ডলারকে নিয়ে এই ভিডিওটা তৈরি করছি, বা যেই সিনটা কাইন্ড অফ তার ক্যারেক্টারটার একটা সামারি চোখের সামনে দাঁড় করিয়ে দেয়, সেটা হচ্ছে গিয়ে একদম ক্লাইম্যাক্সের সিন। যেই ইহুদিদেরকে সে বাঁচিয়েছে তারা ওর জন্য একটা জিনিস তৈরি করেছে এবং ওর হাতে সেটা দিয়েছে, কারণ ওকেও পালিয়ে যেতে হবে, কারণ ও একজন জার্মান অস্ত্র ব্যবসায়ী, ও অ্যারেস্ট হয়ে যাবে। এবং ওইটা হাতে নেওয়ার পরে ওটা ওর হাত থেকে পড়ে যাবে। ও যখন তুলতে যাবে, ওটা তুলে ও কান্নায় ভেঙে পড়বে। এবং ভাই আমি বলছি, এই কান্নায় ভেঙে পড়ার যে সিনটা, আমি সিনেমা দেখে কাঁদি, ঠিক আছে, কিন্তু এই সিনটাতে আমি যে কাঁদবো আমি অ্যান্টিসিপেট করতে পারিনি। এটা আমি আমার পুরোনো কোনো ভিডিওতে বোধহয় বলেছিলাম আগেও একবার। আমি অ্যান্টিসিপেট করতে পারিনি যে যখন অস্কার সিন্ডলার কেঁদে উঠবে তখন আমিও কেঁদে উঠবো, এবং ও কাঁদতে কাঁদতে হিসাব দেবে যে ওর এই কোট, সেটার যত দাম, সেটা দিয়ে ও আরো 4টে ইহুদিকে কিনে তাদেরকে বাঁচাতে পারত। ওর যে এই গাড়িটা দিয়ে ও আরো 10-15টা ইহুদির জীবনও বাঁচাতে পারত। এবং ও একটা না র্যান্টের মধ্যে দিয়ে যাবে যে ও কি করে আর কতগুলো লোককে বাঁচাতে পারতো কাঁদতে কাঁদতে। আমি বলতে গিয়ে আমার কান্না পাচ্ছে। এবং বেন কিংসে তখন ওকে বলবে, ফর হোয়াট ইউ ডিড there is going to be generations। ওই সিনটা জাস্ট গড লেভেল একটা সিন। আমেন গথের সাথে কিন্তু ও কোনোদিন ক্ল্যাশে যায়নি। ইভেন কি আমেন গথ যখন ট্রেন ভর্তি ইহুদিকে কনসেন্ট্রেশন ক্যাম্প বা গ্যাস চেম্বারের দিকে যখন পাঠাচ্ছে, ও তখন হোস পাইপ দিয়ে জল দিচ্ছে। আমেন গথ ওকে বলছে, টন করছে যে সিন্ডলার তুমি খুব ক্রুয়েল, তুমি ওদেরকে আশা দেখাচ্ছ। কিন্তু সিন্ডলার খুব ভালো করে জানে যে এই লোকগুলো মরে যাবে, মরে যাওয়ার আগে ওদের এক ফোঁটা জল পাওয়া উচিত। ওইখানে আরো একটা সিন আছে, একটা জার্মান সৈনিককে ওনার টুপি পরাবে কাইন্ড অফ। জার্মান সৈনিকটাকে ও কোনো ইনস্ট্রাকশন দিয়েছিল, সে ফলো করছিল না, তখন ওকে কাইন্ড অফ একটা ব্ল্যাকমেল করবে যে তোমার অফিসারকে আমি এই বলবো। তো ওখানে একটা কমেডি সিনও আছে। দ্য হোল সিনেমা ইজ ভেরি বিউটিফুল। আর এই অস্কার সিন্ডলারের ক্যারেক্টারটা থেকে তুমি যদি নিতে পারো না যে কাইন্ডনেস, বদলোকের সাথে যুদ্ধ করার থেকে অনেক বেশি উচিত যে যারা বদলোকের শিকার হবে তাকে বাঁচানো, নিজের পার্সোনাল বায়াস দূরে সরিয়ে রেখে, নিজের অ্যাজাম্পশন দূরে সরিয়ে রেখে মানুষকে রেকগনাইজ করা আর তোমার থেকে দুর্বল মানুষদেরকে সাহায্য করা এবং এমপ্যাথি, এটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি সিন্ডলার লিস্ট থেকে দেখে আমি শিখেছিলাম। কারণ অনেকেই মনে করে যে কাইন্ডনেস ব্যাপারটা অ্যাকচুয়ালি দুর্বলতার প্রতীক।
না, কাইন্ডনেস দুর্বলতার প্রতীক নয়। এটা নিয়ে আমি এখন বকতে শুরু করলে পরে 5.5 মিনিট অনেক বেশি পড়ে যাবে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা অনেকেই দেখেছো এই সিনেমাটা, যারা দেখোনি তারা প্লিজ দেখো, আর এই ক্যারেক্টারটা থেকে পারলে কিছুটা হলেও শেখার চেষ্টা করো। এই সিনেমাটা জাস্ট গোট, এবং এই সিনেমার জুরোর নাম্বার 8 হেনরি ফন্ডা, জাস্ট গ্রেটেস্ট অফ দ্য গ্রেটেস্ট অফ দ্য গ্রেটেস্ট অফ দ্য গ্রেটেস্ট। ঠিক আছে, ভগবান। তো জুরি বলে একটা প্যানেল হয় যখন এই যে কোর্টে প্রসিডিং যে হয় না, যে উইটনেস আসে, অ্যাকিউজড আসে, ডিফেন্স লয়াররা মামলা লড়ে, জজ সাহেব পুরো কেসটা শুনছে, সাইডে একটা প্যানেল থাকে 20 জন, 25 জন, 12 জন, 13 জন। তারা পুরো কেসটাকে তারা অবজার্ভ করছে, তারা কখনো পার্টিসিপেট করবে না, তারা কখনো কথা বলবে না, তারা সবার কথা শুনছে এবং তাদের কি মনে হচ্ছে সেটার উপর বেস করে সিদ্ধান্ত নিচ্ছে কে গিল্টি আর কে ইনোসেন্ট। তো এইরকম একটা জুরি প্যানেল 12 জনের, 12 অ্যাংরি মেন, 12 জন মিলে একটা ঘরের মধ্যে বসে 1957 সালে এদেরকে নিয়ে একটা সিনেমা তৈরি হয়েছিল, যেটা এগেইন একটা রিয়েল লাইফ, যে ডিরেক্টর বা গল্পটা যার লেখা তার রিয়েল লাইফ ইনসিডেন্টের উপর বেস করে একটা ফিল্ম। গোটা ফিল্মে কোনো মিউজিক নেই, গোটা ফিল্ম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, 1957 সালের সিনেমা। তোমার মনে হবে যে এই তো অসম্ভব বোরিং কোনো সিনেমা হবে, বাট সিনেমাটা দেখো আর সিনেমাটা যদি বোঝো তখন তোমার মনে হবে যে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার তো বাচ্চা এই সিনেমাটার সামনে। তো 12খানা লোকের মধ্যে 11খানা লোক একদম ডিসাইডেড যে যাকে নিয়ে ওরা কথা বলছে, একটা বাচ্চা ছেলে, কৃষ্ণাঙ্গ ব্ল্যাক একটা বাচ্চা ছেলে, তার বাবাকে খুনের দায়ে ধরা পড়েছে। এইবারে সবার মোটামুটি পার্সোনাল বায়াস রয়েছেই যে এরা তো জন্মে থেকেই ক্রিমিনাল হয়, তো এই ছেলেটাই ক্রিমিনাল। এবং এই 12 জনের মধ্যে 11 জন একদম ডিসাইডেড যে এ হচ্ছে গিয়ে গিল্টি। কিন্তু এই 12 জনের মধ্যে 8 নম্বর যে লোকটা, সেই লোকটা উঠে দাঁড়াবে এবং সে বলবে যে তোমরা যে ডিসাইড করছো, তোমাদের যে মনে হচ্ছে অ্যাকচুয়ালি কি এভিডেন্স রয়েছে, তোমরা এরকম কেন ভাবছো। এই যে ফিজিক্যাল এভিডেন্স, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এই শব্দগুলো পাবলিক আরজি করের কেসের পরে শিখেছে পেপার থেকে, বা একটু শিক্ষিত পাবলিকরা অনেক আগে থেকেই জানতো যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ওপরে বেস করে বা তার সাথে নিজের প্রেজুডিস আর পার্সোনাল বায়াস বা পার্সোনাল বিশ্বাস মিশিয়ে তো একটা মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করা তো যায় না। কিন্তু ব্যাপার কি হয় বলতো, এই যে পার্সোনাল বায়াস বা অ্যাসাম্পশন, এটা কিন্তু এরকম ভাবেও কাজ করে না। কোনো সময় এগুলোর পেছনে খুব কনভিকশন থাকে। একটা মানুষ চির হয়ে গেল যে একটা রিক্সাওয়ালা তাকে ঠকিয়েছিল, সে রিক্সাওয়ালাদেরকে আর বিশ্বাস করতে পারে না। একটা মেয়ে ছেড়ে দিয়েছে বলে গোটা মেয়ে জাতিকে আমি খারাপ চোখে দেখছি। ওর ট্রমাটা রিয়েল, ওর যে পারসেপশনটা সেটা কিন্তু ইউনিক, সেটা কিন্তু জেনারেলাইজ করা কিন্তু যাবে না। এই সিনেমাটা কি করে ক্রিটিক্যাল থিঙ্কিং বা এই যে গ্রুপ ডায়নামিক্স, যেখানে সবাই একটা কথা বলছে, আমি অন্য কথা বলছি, অ্যান্ড দেয়ার ইজ আ চান্স যে আমি রাইট, এই পরিস্থিতি অ্যাকচুয়ালি হয়টা কি, সেইটা এই সিনেমার বিষয়বস্তু ছিল। 12খানা তোমরা চরিত্রকে দেখতে পাবে যারা এক এক ধরনের আজুবা টাইপের ক্যারেক্টার, কিন্তু প্রত্যেকেরই কিন্তু লজিক কিন্তু রয়েছে। কিন্তু লজিকের থেকেও বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কি ট্রুথ। লজিক অনেক সময় আমাদেরকে এমন একটা জিনিসকে সত্যি বলে ভাবতে বিশ্বাস করবে যেটা হয়তো সত্যি নয়। যেরকম ভেট্টাইয়ান সিনেমাতে রিসেন্টলি আমরা দেখতে পাই একটা জিনিস, কিন্তু ভেট্টাইয়ানের কথা আমার এখানে বলাই উচিত না। এনিওয়ে, 12 অ্যাংরি ম্যান, একটা মাত্র লোক, তার একটা ডাউট, এবং সেই ডাউট থেকে সে এক চুল সরে দাঁড়াবে না, কারণ ওই ডাউটকে ডিফেন্স করার মতো তার কাছে বেশ কিছু যুক্তি আছে, এবং সে তার সঙ্গে পুরো জুরি প্যানেলের মাইন্ড কি করে চেঞ্জ করবে সেইটা নিয়ে 1.5 ঘন্টার একটা টান সিনেমা। এবং তোমরা কেউ হয়তো জানবে এই সিনেমাটা রিলিজের পরে পুরো যে জুরি সিস্টেম থেকে শুরু করে আইন কানুন, কনস্টিটিউশন, সংবিধান, ল কি করে কাজ করে, আদালত কি করে কাজ করে, এই সিনেমাটা ফিল্ম স্কুলে পড়ানো হয়েছে, ল স্কুলে পড়ানো হয়েছে। এবং এই সিনেমাটা এই লেভেলে মানুষজনের চেতনা খুলে দিয়েছিল, মানুষজনকে অন্যরকম একটা পার্সপেক্টিভ থেকে ভাবতে বাধ্য করেছিল। জাস্ট তার কোনো রকম ইয়ত্তা নেই। এবং এই সিনেমাটা অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল ফিল্মগুলোর মধ্যে একটা, প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে। আর এই সিনেমার মেন যে হিরো হেনরি ফন্ডা, এখানে 12খানা অ্যাংরি মেন, এদের সিনেমাতে কোনো নাম নেই। সিনেমাতে এরা জুরি নাম্বার 8, জুরি নাম্বার 11, জুরি নাম্বার 3, জুরি নাম্বার 5, জুরি নাম্বার 4 এরকম ভাবে রয়েছে। কিন্তু
তার অ্যাকচুয়াল নাম হচ্ছে কি হেনরি ফন্ডা অভিনেতার। দুর্দান্ত সিনেমা মানে তুমি এই সিনেমাটা থেকে 1% নিজের মধ্যে যদি নাও না, এই জুরি নাম্বার 8 থেকে, ভাই আমি বলছি তুমি বুঝতে পারবে যে ভাই হ্যাঁ তোমার লাইফে বদল আসছে। জুরি নাম্বার 8, one of the most beautifully written character with layered of complexity, just fatafat, epicest of the epic, the pure omega male.